7 অক্টোবর 2023 তারিখে ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস কর্তৃক ইসরায়েলি আক্রমণের পর ইসরায়েল গাজায় সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযান শুরু করে। এর লক্ষ্য ছিল স্পষ্ট প্রতিশোধ এবং সশস্ত্র গোষ্ঠীটির পতন। কিন্তু অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও হামাস এখনও দখলদারদের বিরুদ্ধে লড়াই করছে। এখন প্রশ্ন হলো, হামাস ঠিক কি কৌশল ব্যবহার করে দখলদারদের এরূপ বর্বর আক্রমণের মধ্যেও টিকে আছে? এখানে সশস্ত্র গোষ্ঠীটি তাদের ঐতিহ্যবাহী যুদ্ধ কৌশল থেকে সরে এসে বিকেন্দ্রীভূত বিদ্রোহী শৈলীর যুদ্ধ কৌশল গ্রহণ করেছে। এই কৌশলটি ঠিক কিভাবে কাজ করে এবং হামাস কিভাবে এখনও ইসরায়েলি বর্বরতার মুখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা এটির বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। হামাসের অনেক শীর্ষ কমান্ডার নিহত এবং তাদের কমান্ড সেন্টারগুলো পুরোপুরি ধ্বংস হওয়ার পর গোষ্ঠীটি এখন স্বাধীনভাবে পরিচালিত ছোট স্বায়ত্তশাসিত ইউনিটের উপর নির্ভর করে। এই কম্পার্টমেন্টাল সেলগুলি ইসরায়েলি বাহিনীর জন্য শনাক্ত করা এবং নির্মূল করা অনেক কঠিন, যেগুলো আরও তড়িৎ এবং অপ্রত্যাশিত আক্রমণের সুযোগ করে দেয়। গেরিলা কৌশলগুলো নতুন স্ট্যান্ডার্ড অ্যাম্বুশ হয়ে উঠেছে। স্নাইপার ফায়ার, আইইডি আক্রমণ এবং হিট অ্যান্ড রান রেট এখন তাদের লড়াইয়ের প্রাথমিক পদ্ধতি। সরাসরি সংঘর্ষে জড়িত হওয়ার পরিবর্তে এই ইউনিটগুলি ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করার জন্য গাজার ঘন বসতিপূর্ণ এলাকাগুলো ব্যবহার করে এবং পাল্টা আক্রমণ শুরু হওয়ার আগেই অদৃশ্য হয়ে যায়। এই বিকেন্দ্রীভূত কাঠামোটি এটি নিশ্চিত করে যে সিনিয়র নেতারা হারিয়ে গেলেও দলটি বিভিন্ন ফ্রন্টে তাদের লড়াই চালিয়ে যেতে পারে। তাদের অস্ত্র তৈরির অবকাঠামোর বেশিরভাগ ধ্বংস হওয়া সত্ত্বেও হামাস ক্ষতিগ্রস্ত টানেল থেকে উদ্ধার করা সরঞ্জাম এবং উপাদানগুলি উদ্ধার ও পুনর্ব্যবহার করতে সক্ষম হয়েছে এবং কারখানাগুলি পুনরায় সীমিত পরিসরে অস্ত্র উৎপাদন শুরু করেছে। এগুলিতে আরও রকেট, কর্নেট এবং কাসাম রকেটের মতো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ডিভাইস তৈরি করা হচ্ছে, যার ফলে এখনও গাজার ভেতর থেকে ইসরায়েলের দিকে স্বল্প পাল্লার রকেট নিক্ষেপ করা সম্ভব হচ্ছে। হামাস লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়েছে কারণ গ্রুপটির টানেল নেটওয়ার্ক তাদের যুদ্ধ কৌশলের অন্যতম ভিত্তি। যদিও ইসরায়েলি বাহিনী রাফা এবং খান ইউনিসের মতো গুরুত্বপূর্ণ এলাকায় 85% পর্যন্ত টানেল ধ্বংস করেছে, কিন্তু হামাস এখন শত শত মাইল ভূগর্ভস্থ টানেল তাদের নিয়ন্ত্রণে রেখেছে। এই টানেলগুলি একাধিক উদ্দেশ্যে কাজ করে। এগুলো লজিস্টিক স্থানান্তর, অস্ত্র সংরক্ষণ এবং অ্যাম্বুশ চালানোর জন্য ব্যবহৃত হয়। এগুলি হিট অ্যান্ড রান আক্রমণ, স্নাইপার ফায়ার এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনে কাজে লাগানো হয়। হামাস এই মুহূর্তে ইসরায়েলের উচ্চতর সামরিক বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে, বরং এখন তারা গেরিলা কৌশল ব্যবহার করে তাদের নিজস্ব অভিযান সীমিত করার জন্য উন্নত বিস্ফোরক ডিভাইস, আইইডি এবং সামরিক যানবাহনের উপর টার্গেটেড হামলা পরিচালনা করে। মিশরের মধ্য দিয়ে ব্যবহৃত অস্ত্র চালান রুটগুলি দিয়ে অস্ত্র সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় গোষ্ঠীটি ইরানের প্রযুক্তিগত সহায়তা এবং নকশার ভিত্তিতে ড্রোন এবং রকেটের স্থানীয় উৎপাদন বজায় রেখেছে। হামাসের দীর্ঘপাল্লার রকেট অস্ত্রাগারের বেশিরভাগই শেষ হয়ে যাওয়ায় তারা স্বল্প পাল্লার আক্রমণ এবং সীমান্তবর্তী এলাকার কাছাকাছি স্থাপিত শত্রু ঘাঁটিগুলিতে আক্রমণের মতো কৌশল গ্রহণ করেছে। উন্নত অস্ত্রের মজুদ প্রায় শেষ হয়ে যাওয়ায় হামাস সম্পূর্ণ হাতে তৈরি অস্ত্র ব্যবহার করছে। আসুন দেখে নেওয়া যাক তারা কিভাবে এই সহজ অস্ত্রটি অর্জন করেছে। প্রথমত, তারা চিনি এবং পটাশিয়াম নাইট্রেটের মতো কিছু সাধারণ গৃহস্থালির উপাদান ব্যবহার করে, যা সহজেই সার হিসেবে পাওয়া যায়। তারা চিনি গলিয়ে তার সাথে সার মিশিয়ে মিশ্রণটি একটি ছাঁচে ঢেলে একটি সঠিক আকারের প্রপেল্যান্ট গ্লাস তৈরি করে। এই প্রপেল্যান্টটি পরবর্তীতে একটি গোলাকার নলের মধ্যে স্থাপন করা হয়, যা রকেটের বডি হিসেবে কাজ করে। নলগুলো স্থানীয়ভাবে পাওয়া পানির পাইপ দিয়ে তৈরি। আপনি হয়তো ভাবতে পারেন কেন এই মিশ্রণে চিনি যোগ করা হয়। চিনিতে প্রচুর পরিমাণে শক্তি থাকে, যা পোড়ার সময় ধীরে ধীরে এই শক্তি নির্গত করে। চিনির সাথে দ্রবীভূত সার অক্সিজেন সরবরাহকারী এজেন্ট অক্সিডাইজার হিসেবে কাজ করে। এর ফলে শক্তি অনেক দ্রুত নির্গত হয়। সঠিক অনুপাত ব্যবহার করা হলে এটি রকেটকে চালিত করার জন্য যথেষ্ট দ্রুত পুড়ে যায়। দ্রুত স্থাপনের জন্য একটি সাধারণ ইস্পাত ফ্রেম থেকে রকেট উৎক্ষেপণ করা হয়। এটি একটি কঠিন জ্বালানি প্রপেল্যান্ট, যা অল্প সময়ের মধ্যে রকেটকে উপরের দিকে চালিত করে। এই পর্যায়ে দেখে নেওয়া যাক একটির উপর আরেকটি স্তর সহ শত শত মাইল সুড়ঙ্গ ব্যবহার করে হামাস কিভাবে ইসরায়েলি বাহিনীর উপর হিট অ্যান্ড রান কৌশল ব্যবহার করে। গেরিলারা এই অ্যান্টি ট্যাঙ্ক আরপিজি দিয়ে টানেল থেকে বেরিয়ে আসে। মেরকোবা ট্যাঙ্কে একটি ট্রফি সিস্টেম রয়েছে, যার রাডার আগত লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং শ্রেণীবদ্ধ করে। এই সিস্টেমটি মূলত ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি করা হয়েছে। যোদ্ধারা ট্যাঙ্কগুলোকে খুব কাছ থেকে গুলি করে, যাতে ট্রফি সিস্টেমের রাডারের সক্ষমতাকে দুর্বল করা যায়। ভূগর্ভস্থ নেটওয়ার্কটিতে আনুমানিক 1300টি টানেল রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় 500 কিলোমিটার। এই টানেলগুলির মধ্যে কিছু টানেল 70 মিটার গভীরে। বেশিরভাগ টানেলই মাত্র 2 মিটার উঁচু এবং 2 মিটার প্রশস্ত।
সুড়ঙ্গগুলি সাধারণত ভবনগুলির মধ্যে লুকানো থাকে। এর প্রথম স্তরে গাড়ি এবং রকেট রাখা হয়। দ্বিতীয় স্তরে একটি শক্তিশালী সুড়ঙ্গ রয়েছে, যা কাঠামোটির ভিত্তি হিসেবে কাজ করে। তৃতীয় স্তরটি গভীর সুড়ঙ্গগুলির বিভিন্ন স্তরে অক্সিজেন জেনারেটর বা এয়ার ভেন্টিলেটরের মাধ্যমে তাজা বাতাস বিভিন্ন স্তরে বিতরণ করার জন্য ব্যবহৃত হয়। চতুর্থ স্তরটি একটি সভাঘর এবং ঘুমানোর জায়গা হিসেবে কাজ করে, যেখানে তারা বিশ্রাম বা ঘুমাতে পারে। পঞ্চম স্তরে আকর্ষণীয়ভাবে ভূগর্ভস্থ মেট্রোর নিচে এবং পাশে উভয় দিকে আরেকটি শক্তিশালী সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। এখানে টানেলের গোড়ায় আলো এবং বায়ু চলাচল পাইপ রয়েছে। ষষ্ঠ স্তরটি অস্ত্র সংরক্ষণের জন্য কৌশলগতভাবে এমনভাবে রাখা হয়েছে যাতে কোনো বিস্ফোরণ ঘটলে অস্ত্রগুলিতে আরেকটি বড় বিস্ফোরণ না ঘটে। সপ্তম স্তরে আপনি আরেকটি স্টোরেজ এলাকা পাবেন, যেখানে জ্বালানি, পেট্রোল বা ডিজেলের মতো বিস্ফোরক পদার্থ সংরক্ষণ করা হয়। অষ্টম স্তরটি কৌশলগতভাবে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে যদি দুর্ঘটনাবশত কোনো বিস্ফোরণ ঘটে তা যেন নিয়ন্ত্রণে রাখা যায়। এখানকার দরজাগুলো সবসময় বন্ধ থাকে। এটি এমন গভীরে সিল করে রাখা হয়েছে যেখানে প্রায় কোনো অক্সিজেনই নেই। আর আমরা সবাই জানি আগুন জ্বলতে অক্সিজেনের প্রয়োজন, এবং এখানেই কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার রয়েছে। টানেলের সবগুলো স্তরের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য গোষ্ঠীটি ল্যান্ডলাইন ফোন ব্যবহার করে। এখানে তারা ইন্টারনেট ব্যবহার করে না, তাই হ্যাকিং এড়াতে সমস্ত যোগাযোগ এই অফলাইন ফোনগুলির মাধ্যমেই করা হয়। এভাবে হামাস যোদ্ধারা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এখনো টিকে আছে।